আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। ভারতের সূর্য নিরীক্ষণ যান আদিত্য এল1 সাফল্যের সঙ্গে চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করেছে। ঐতিহাসিক এই সাফল্যের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। জয়পুরে পুলিশের মহানির্দেশক ও আইজিদের সম্মেলনের সমাপ্তি দিবসে আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী। গতকালও তিনি ওই সম্মেলনে যোগ দেন। বাংলাদেশে আজ দ্বাদশ সাধারণ নির্বাচন। ভোটের আগে একাধিক হিংসাত্মক ঘটনার খবর, বিরোধীদের ভোট বয়কটের ডাক। 2022-23 অর্থ বছরে ভারত 60 লক্ষ কোটি টাকার উপরে পণ্য রপ্তানি করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল। নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের টি20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারতের প্রথম সৌর গবেষণা যান আদিত্য এল1 গতকাল বিকেল 4টে নাগাদ নির্দিষ্ট কক্ষে পৌঁছেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, সূর্যের কাছে এল1 পয়েন্টের হ্যালো অরবিটে প্রবেশ করেছে আদিত্য এল1। আগামী 5 বছর সেখানেই থাকবে সৌরযানটি। সংগ্রহ করবে নানা তথ্য, সূর্যের পারিপার্শ্বিক ও চৌম্বক ক্ষেত্রের পরীক্ষা চালাবে। সূর্যের কাছে লাগরাঞ্জ পয়েন্ট বা এল1 পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার। গত 4 মাস ধরে এই পথ অতিক্রম করেছে আদিত্য এল1। সূর্যের করোনা স্তরের পর্যবেক্ষণ, এর চরম উত্তাপ এবং পৃথিবীতে এর প্রভাব বুঝতে সাহায্য করবে এই যান। বিনা বাধায় পর্যবেক্ষণ করবে গ্রহণের মতো মহাজাগতিক ঘটনা। ইসরো চেয়ারম্যান এ সোমনাথ জানিয়েছেন, Today's event was only placing the Aditya L1 in the precise halo orbit. So it was moving towards a halo orbit, but we had to do a little bit of corrections. So that has been very precisely done. Ultimately, what we achieved today is exact placement based on our measurement and very correct prediction of the velocity requirement. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ যান আদিত্য এল1-এর কক্ষপথে স্থাপনের জন্য মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি বলেন, এই অভিযান সৌরজগৎ সম্বন্ধে জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ গবেষণার পথও প্রশস্ত করবে। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেছেন, সবচেয়ে জটিল মহাকাশ মিশনকে বাস্তবায়িত করতে বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফল হলো এটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের জয়পুরে পুলিশের ডিজি ও আইজিদের সর্বভারতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। গতকালও তিনি সেখানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারা দেশের 500-রও বেশি পুলিশ আধিকারিক এখানে যোগ দিয়েছেন। সাইবার অপরাধ সহ অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়, পুলিশি ব্যবস্থা, প্রযুক্তি, সন্ত্রাসবাদ দমন, বাম চরমপন্থা এবং জেলখানা সংস্কারের মতো বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে। নতুন ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে মতবিনিময় করছেন পুলিশের ডিজি ও আইজিরা। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও ডিপ ফেকের মতো নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়েও এই সম্মেলনে আলোচনা চলছে। বাংলাদেশে আজ দ্বাদশ সাধারণ নির্বাচন। প্রায় 12 কোটি ভোটদাতা, 90 জন মহিলা এবং 79 জন জাতিগত সংখ্যালঘু সহ 1971 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। শাসক দল আওয়ামী লীগ এককভাবে 266টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাকি 33টি আসন জোট সঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ভারতীয় সময় সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে ভারতীয় সময় বিকেল 3:30। নির্বাচনের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ আওয়াল জানিয়েছেন, 42,000 ভোট কেন্দ্রের 2,62,000 বুথে ভোট গ্রহণ চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ 2009 সাল থেকে বাংলাদেশে ক্ষমতায় রয়েছে। এবারের নির্বাচনে জয়ী হলে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন শেখ হাসিনা। অপরদিকে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি 265টি আসনে প্রার্থী দিলেও অপর প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ভোট বয়কটের ডাক দিয়েছে। এদিকে নির্বাচনের আগে গতকাল চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর এবং হাবিবগঞ্জ জেলা থেকে কমপক্ষে 9টি বুথ জ্বালিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাজধানী ঢাকায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু এবং 8 জন গুরুতর আহত হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির নবিউল্লাহ নবী সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, চট্টগ্রামে একটি বৌদ্ধ মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে। শাসক দলের একটি কার্যালয়ে হামলা চালানো হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আওয়ামী লীগ এই হিংসাত্মক ঘটনাবলীর জন্য বিএনপিকে দায়ী করেছে। উল্লেখ্য, বিএনপি গতকাল সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দেশজোড়া হরতালের ডাক দিয়েছে। অবাধ ভোট করাতে এবং শান্তি শৃঙ্খলা রক্ষার্থে 10ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ জুড়ে সেনাবাহিনী নিযুক্ত থাকবে। উল্লেখ্য, 350 আসনের বাংলাদেশের জাতীয় সংসদে 300 জন প্রতিনিধি নির্বাচিত হন। বাকি 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত এবং সরকার তাদের মনোনীত করে।
দেশের লোকসভা ও বিধানসভাগুলিতে একসাথে নির্বাচনের উদ্দেশ্যে গঠিত কমিটি সাধারণ মানুষের কাছ থেকে মতামত ও পরামর্শ চেয়েছে। এক দেশ এক নির্বাচন শীর্ষক এই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। চলতি মাসের 15 তারিখের পর পাওয়া মতামতগুলি প্যানেলের আলোচনায় রাখা হবে। গত বছর সেপ্টেম্বরে গঠিত হওয়ার পর এই কমিটির দুবার বৈঠক হয়েছে। সম্প্রতি কমিটির পক্ষ থেকে দেশের সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে তাদের মতামত দেওয়ার কথা বলা হয়েছে এবং সব দলগুলিকে নিয়ে একটি বৈঠকে বসারও প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলির কাছ থেকে দ্বিতীয়বার অভিমত চাওয়া হয়। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ গতকাল পাঞ্জাব এবং হরিয়ানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের সংগঠিত সন্ত্রাসমূলক অপরাধ চক্রের সদস্যদের 4টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিগুলির 3টি স্থাবর এবং একটি অস্থাবর। এগুলি সন্ত্রাসে মদত যোগানো এবং গুরুতর অপরাধ সংগঠনের কাছে ব্যবহৃত হতো। এনআইএ 2022-এর আগস্ট মাসে এই অপরাধ চক্রের বিরুদ্ধে ইউএপি এর ধারায় মামলা করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন 2022-23 অর্থ বছরে ভারত 60 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের পণ্য রপ্তানি করেছে। নতুন দিল্লিতে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের 77তম প্রতিষ্ঠা দিবসে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, উচ্চমানের পণ্য ভারতের উন্নত দেশের উচ্চাকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে। দেশের 340টিরও বেশি জেলায় হলমার্কিংয়ের সুবিধা রয়েছে এবং প্রতিদিন প্রায় 4.5 লক্ষ পণ্য হলমার্ক করা হয়। দেশকে আত্মনির্ভর করতে সরকারের প্রচেষ্টার প্রশংসা করে শ্রী গোয়েল বলেন, 2014 সালের তুলনায় এখনও পর্যন্ত খেলনা আমদানি 52% হ্রাস পেয়েছে। সিকিমে প্রতি 1 লক্ষ জনসংখ্যা পিছু ব্যাংকের সংখ্যা জাতীয় গড়ের তুলনায় যথেষ্ট বেশি বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গ্যাংটকে গতকাল ভারতীয় স্টেট ব্যাংক এবং নাবার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এক ঋণ প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, সারা দেশে যেখানে প্রতি লক্ষ জনসংখ্যায় গড়ে 14টি ব্যাংক রয়েছে, সেখানে সিকিমে এই সংখ্যা 32। জনধন যোজনায় দেশে 51 কোটি আমানতের মধ্যে 55%ই মহিলাদের বলে উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে পিএম মুদ্রা যোজনায় 44 কোটিরও বেশি সুবিধাপ্রাপক 25 লক্ষ কোটি টাকারও বেশি ঋণ বন্টন করা হয়েছে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের আওতায় 22,000 কোটি টাকা ঋণ যে 2 লক্ষ উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয়েছে, তাদের 78%ই মহিলা। পিএম স্বনিধি প্রকল্পে ঋণপ্রাপ্ত 58 লক্ষ ফেরিওয়ালার মধ্যে 44% মহিলা, 43% অনগ্রসর শ্রেণীর এবং 22% তপশিলি জাতি এবং উপজাতির। Wherever there is a branch of a bank, SCs, STs and women should be given loans for the innovative work that they want to do or business that they want to do, like the way we have a special startup related program. I'm happy to see the largest loan which is going is in the name of retail business, and the next highest is MSME related loans. কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় পিএসসি এর মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন। জাতীয় সমবায় মন্ত্রক ও জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন এনসিডিসি প্রাথমিক কৃষি ঋণ সোসাইটি বা পিএসসিএস এর এই সম্মেলনের আয়োজন করেছে। কেন্দ্রীয় নারী, শিশু বিকাশ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি দুদিনের সফরে আজ সৌদি আরব যাচ্ছেন। বিদেশ দপ্তর এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরলীধরন ছাড়াও তার সঙ্গে থাকবেন একটি প্রতিনিধি দল। জেড্ডায় দুদেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক হজ চুক্তি 2024 স্বাক্ষরিত হবে। সৌদি আরবের পক্ষে এই দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দেবেন হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাজান আল রাবাইয়া। ওই বৈঠকে 2024-এর হজ যাত্রা ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হবে। চেন্নাইতে আজ থেকে শুরু হচ্ছে দুদিনের বিশ্ব বিনিয়োগ সম্মেলন। জার্মানি, ডেনমার্ক, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং ব্রিটেন এই সম্মেলনের অংশীদার দেশ। মোট 30টি দেশ অংশ নিচ্ছে এই সম্মেলনে। বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখবেন রঘুরাম রাজন, অরবিন্দ সুব্রমণিয়াম, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ, জনপ্রিয় লেখক অধ্যাপক ক্রিস মিলার প্রমুখ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 5 শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাস্কিন এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র দোনেৎস্ক অঞ্চলের পোক্রোভস্ক শহরে আঘাত হানে। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, রাশিয়া জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। দোনেৎস্ক শহরের প্রায় 70 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত পোক্রোভস্কে যুদ্ধ শুরুর আগে জনসংখ্যা ছিল প্রায় 60,000। গত বছরের আগস্টে যেখানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 9 জনের মৃত্যু হয়। কেরালা সুচেতা সতীশ একটি অনুষ্ঠানে 140টি ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ড করেছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস চলতি সপ্তাহে তাঁর স্বীকৃতি দিয়েছে। পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত একটি অনুষ্ঠানে দুবাইয়ের ভারতীয় দূতাবাসের প্রেক্ষাগৃহে তিনি এই অভিনব অনুষ্ঠানটি করেন। নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের টি20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। খবর শেষ হলো।